সেকেন্ড চ্যাপ্টার শেষ হবে। আচ্ছা, আমরা অলরেডি নেচারস ট্র্যাপেস্ট্রি অর্থাৎ প্রকৃতির চাদর এই অধ্যায়ে আছি। তো আমরা চলে যাচ্ছি ইনস্ট্রাকশন কি আছে 2.3.1-এ, রিড দ্য পোয়েম, বিফোর দ্যাট রিড দ্য নোট অন দ্য পোয়েট। কবিতাটা পড়ো, কিন্তু তার আগে কবির সম্পর্কে একটু নোটটা পড়ো। আলফ্রেড লর্ড টেনিসন, 1809 to 1892, ওয়াজ এ রিনাউন্ড ব্রিটিশ পোয়েট। 1809 থেকে 1892 সাল পর্যন্ত হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসনের জীবনকাল। তিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ কবি। হি বিকেম ফেমাস ফর রাইটিং অ্যাবাউট লাভ, নেচার অ্যান্ড ইমোশনস। তিনি ভালোবাসা, তারপরে হচ্ছে প্রকৃতি, আবেগ, এইসব নিয়ে কবিতা লিখে উনি বিখ্যাত হন। নাও লেটস রিড ওয়ান অফ হিজ ফেমাস পোয়েমস অন নেচার, ক্রসিং দ্য বার। তাহলে আমরা এখন দেখি তার একটা বিখ্যাত কবিতা আছে ক্রসিং দ্য বার। এই কবিতাটা এখন পড়ি। তোমাদের সুবিধার্থে আমি অনুবাদ করে দিয়েছি, প্রত্যেক 4 লাইন পর পর অনুবাদ করে দেওয়া আছে। আই হোপ ইউ উইল এনজয়। Crossing the bar, sunset and evening star, and one call for me, and may there be no mooning of the bar when I put out to sea. সূর্যাস্ত ও সন্ধ্যা তারা এবং আমার জন্য একটি পরিষ্কার আহ্বান, এবং প্রতিবন্ধকতার কোনো ক্রন্দন নাও থাকতে পারে যখন আমি সাগরে যাব। But such a tide as moving seems asleep, too full for sound and foam, when that which due from out the boundless deep turns again home. কিন্তু ঘুমন্ত ঢেউয়ের মতো অগ্রসরমান, শব্দ ফেনা না তুলতে পারার মতো, যখন সীমাহীন গভীর থেকে উদ্ভূত হয়ে আবার উৎপত্তিস্থলে ফিরে যায়। টু লাইট অ্যান্ড ইভিনিং বেল, and after that the dark, and may there be no sadness of farewell when I embark. গুদুলি এবং সন্ধ্যার ঘণ্টা, এবং এর তারপর সেই অন্ধকার, এবং সেখানে বিদায়ের দুঃখ নাও থাকতে পারে আমি যখন রওনা হব। For though from out our bourney of time and place the flood may bear me far, I hope to see my pilot face to face when I have crossed the bar. স্থান ও কালের সীমা ছাড়িয়ে বন্যা হয়তো আমাকে বহন করবে সুদূরে, আমার চালককে একটু মুখোমুখি দেখতে চাই যখন প্রতিবন্ধকতা যাবে ফিরিয়ে। আচ্ছা, এখন আমরা এই কবিতাটা দেখলাম। কবিতাটা লিখছেন আলফ্রেড লর্ড টেনিসন। ওকে, এখন এখানে কিছু আমাদের অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটিটা কি কেমন দেখো তো। 3.2, নাও রিড দ্য ফলোইং সামারি অফ দ্য পোয়েম ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এই কবিতাটা ভালো বোঝার জন্য এই কবিতার সারমর্মটা এখানে দেওয়া আছে। আমরা সারমর্মটা একটু পড়ে দেখি। ইন দ্য পোয়েম দ্য পোয়েট টক্স অ্যাবাউট ডেথ অ্যান্ড জার্নি ইনটু দ্য আফটার লাইফ। এই জীবন থেকে পরবর্তী জীবনে, অর্থাৎ মৃত্যুর পরের জীবনে যাওয়ার একটা জার্নির কথা বলা হয়েছে এই কবিতায়, একটা রূপক অর্থে বলা হয়েছে। Here he uses symbols from nature, the sunset, evening star, sea, tide, foam, to light, evening bell, and food, blood, to explain his feelings and ideas. এখানে কি কি সিম্বল ব্যবহার করেছে? সানসেট সূর্যাস্তের, ইভিনিং স্টার সন্ধ্যা তারা, সাগর, জোয়ার, সমুদ্রে ফেনা, গুদুলি, সন্ধ্যার ঘণ্টা, এবং যে বন্যা, এগুলো বলা হয়েছে কেন? এটা টু এক্সপ্লেন হিজ ফিলিং অ্যান্ড আইডিয়াস, তার ফিলিংসগুলো, তার অনুভূতিগুলো এবং আইডিয়াগুলো প্রকাশ করার জন্য তিনি এই সিম্বলগুলো এখানে ব্যবহার করেছেন। বিসাইডস, ইফ ইউ রিড কেয়ারফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইক আদার্স দ্য পোয়েট অলসো এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু ক্রস দ্য বার বিটুইন লাইফ অ্যান্ড ডেথ উইদাউট সরফুল ফেয়ারওয়েল। তিনি মানে আমরা পড়লে দেখতে পাই যে কবি এখানে অন্যদের মতো কি এক্সপ্রেস করেছে, কি প্রকাশ করেছে, তার ইচ্ছা প্রকাশ করেছে। কেন ইচ্ছা? টু ক্রস দ্য বার, এটা সীমানা পার হতে। জীবন ও মৃত্যুর যে প্রতিবন্ধকতা, জীবন এবং মৃত্যুর মাঝখানে যে একটা সীমা থাকে, সেই সীমানা যখন পার হয়ে যাবে, কোনো দুঃখজনক বিদায় ছাড়া তিনি চলে যেতে চান এই জীবন থেকে অন্য জীবনে। দ্য পোয়েম অ্যাকসেপ্টস দ্য ট্রুথ দ্যাট উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড অ্যান্ড হি উইশেস টু বি কাম অ্যান্ড পিসফুল ইন দ্য ফেস অফ মর্টালিটি। কবি এটা স্বীকার করেছেন যে আমাদেরকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে একদিন, এবং সেটা শান্তির সাথে একদম শীতল অবস্থায় মৃত্যুর মুখোমুখি হওয়াটাই বাঞ্ছনীয়। এখানে কোনো রকম
কান্নাকাটি করা, কোনো রকম অযথা হইচই না করে, শোক না করে, যেতে যখন হবেই তার জন্য প্রস্তুতি নেওয়া। ওকে, আমাদের কিছু প্রশ্ন দিয়েছে, আমরা প্রশ্নগুলো উত্তর করব। হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? কবিতাটা কি নিয়ে? ক্রসিং দ্য বার ইজ অ্যাবাউট ডেথ। দ্য ন্যারেটর states twice that they don't want people to mourn or be sorrowful about their situations. অবশ্যই এটা এখানে হি ডাজ নট হতো, আমরা লিখছি হি ডাজ নট, he doesn't want people to mourn, be sorrowful about his situation. তিনি যখন মারা যাবেন, তার সেই সময়টাতে কোনো মানুষ তার জন্য বিলাপ করুক, শোক করুক, দুঃখ করুক, তিনি সেটা চান না। দ্য পোয়েম ইউজেস দ্য মেটাফর অফ এ ভয়েস অ্যাট সি টু ডেসক্রাইব দ্য জার্নি ফ্রম লাইফ টু ডেথ। এখানে তিনি আসলে একটা মেটাফর, উপমান, রূপকার্থে তিনি বলেছেন একটা যাত্রা বলেছেন, সমুদ্র যাত্রা, অর্থাৎ এই জীবন থেকে পার হয়ে তিনি অন্য জীবনে চলে যাচ্ছেন, দুনিয়া জীবন থেকে পরকালে জীবনে চলে যাচ্ছেন, এটাকে তিনি বলছেন সমুদ্র যাত্রার মতো করে। ওকে, হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস ইন দ্য পোয়েম? ইফ ইয়েস, হোয়াট আর দোজ? তুমি কি কবিতায় কোনো সিম্বল পেয়েছো? সেগুলো কি? সানসেট, বার, ডার্ক, ওয়াটার, এগুলো তো আছে। এগুলো আমি আলাদা করে লিখলাম কেন, এখানে আর কিছু আছে, তুমি দেখো, তুমি এই জায়গাগুলো নিতে পারো। এই যে সিম্বলগুলো কি আছে এখানে দেখো তো, এই যে এই সবগুলো, এগুলো সবগুলো সিম্বল। আমি আশা করি তুমি দেখতে পাচ্ছ, এই যে সিম্বলস ফ্রম নেচার, এইগুলো সবগুলো সিম্বল। তো আমি বইতে যেহেতু এখানে লেখা আছে, তো আমি এগুলো আর না নিয়ে আলাদা করে কিছু নেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আচ্ছা, তারপর দেখো, হোয়াট ডু দ্য সিম্বল সানসেট অ্যান্ড ইভিনিং অ্যান্ড ক্লিয়ার কল মিন ইন দ্য পোয়েম? এখানে সানসেট অ্যান্ড ইভিনিং এবং ক্লিয়ার কল বলতে আমার কবিতে কী ধরনের সিম্বলাইজেশন করা হয়েছে এখানে আমরা একটু দেখি। ইন দ্য পোয়েম ক্রসিং দ্য বার, টেনিসন অফার্স অ্যান এক্সটেন্ডেড মেটাফর ফর ডেথ। তিনি এখানে ক্রসিং দ্য বার বলতে বোঝাতে চেয়েছেন জাস্ট কবিতার নাম দিয়ে, কিন্তু তিনি এখানে একটা মেটাফর করেছেন, মৃত্যুর সীমানা পার হয়ে যাওয়া। হিজ ফার্স্ট লাইন, sunset and evening star symbolizes death and the hope of a new life after death, as the evening star that rises with the sunset. সানসেটকে বলতে এখানে সূর্যাস্ত গেলে যেরকম দিনের মৃত্যু হয়, তো এখানে সানসেট বলতে মানুষের মৃত্যুটাকে বোঝানো হচ্ছে। এবং ইভিনিং স্টার বলতে কি, সন্ধ্যায় তারা আমরা দেখতে পাই, দিন শেষ হয়ে গেছে, আলো ফুরিয়ে গেছে, দিনের মৃত্যু ঘটেছে, বাট রাত এসেছে, কিন্তু তার আবার সাথে হচ্ছে আকাশে সন্ধ্যা তারা জলজল করছে। তো এটা নতুন আরেকটা জীবন দেখা যাচ্ছে ওখানে, আকাশে অন্ধকারের মধ্যে একটা নতুন জীবন দেখা যাচ্ছে, সেটাই বলা হচ্ছে ইভিনিং স্টার, দ্য ইভিনিং স্টার দ্যাট রাইজেস উইথ দ্য সানসেট। তারপর সেকেন্ড লাইনে ক্লিয়ার কল বলতে কি বোঝানো হয়েছে? দ্য লাইন টু, ইন লাইন টু দ্য স্পিকার হিয়ার্স ওয়ান ক্লিয়ার কল, তিনি একটা পরিষ্কার আহ্বান শুনতে পাচ্ছেন। দ্য স্পিকার সেন্সেস দ্যাট দেয়ার টাইম, এখানে এটা হবে দ্য স্পিকার সেন্সেস দ্যাট হিজ টাইম হ্যাজ কাম, তার সময়টা চলে আসছে, মানে মৃত্যু যে চলে আসবে, মৃত্যুর ডাকটা তিনি শুনতে পাচ্ছেন, মানে মরণের অবস্থাটা তিনি ফিল করতে পাচ্ছেন। অ্যান্ড দ্য আইডিয়া দ্যাট দিস ইজ মার্কড বাই এ কল দ্যাট গড উইল প্লে লেটার ইন দ্য পোয়েম, অ্যাজ ইফ গড ইজ বিকনিং দ্য স্পিকার হ্যাভ ব্যাক টু হেভেন। যেন ক্লিয়ার করে বলতে এখানে স্বয়ং সৃষ্টিকর্তা তাকে ডাকছেন। এবং আসলে এমনই তো, মৃত্যু যখন আসবে তখন সৃষ্টিকর্তার ইচ্ছায়, সৃষ্টিকর্তার হুকুমে মানুষ এই পৃথিবী থেকে পরকালের পথে যাত্রা করে, যেন সৃষ্টিকর্তা মানুষকে আবার স্বর্গের পথে, বেহেশতের পথে ডাকছেন। ওকে, আমরা আসি এখন। Do you think the symbol that D numberটা, do you think the symbol helps the poet express his idea in a better way? If yes, explain with an example. তোমার কি মনে হয় যে যে সিম্বলগুলো এখানে কবি ব্যবহার করেছেন সেটা তার আইডিয়াটা বেটার ভাবে প্রকাশ করে? আমার আনসার হচ্ছে দ্য টেনিসন হ্যাজ ইউজড এ নাম্বার অফ সিম্বলস ইন দ্য পোয়েম ক্রসিং দ্য বার। উনি অনেকগুলো সিম্বল ইউজ করেছেন পুরো কবিতায়, টু এনরিচ দ্য পোয়েম অ্যান্ড রিভিল দ্য সিগনিফিকেন্স অ্যান্ড ডিফার মিনিং অফ লাইফ অ্যান্ড ডেথ। জীবন এবং মৃত্যুকে বোঝাতে তিনি অনেক গভীর অর্থ এবং তাৎপর্যপূর্ণ সিম্বলগুলো ব্যবহার করেছেন। ইন দ্য থার্ড স্টেঞ্জা বলছে, এখানে দেখো একটা এক্সাম্পল দিতে বলছে, তো আমরা এক্সাম্পল দিচ্ছি। ইন দ্য থার্ড স্টেঞ্জা, তৃতীয় স্টেঞ্জায় অর্থাৎ তৃতীয় প্যারায়, দ্য স্পিকার সিম্বলাইজ দ্য ডার্ক হুইচ উইল ফলো সানসেট। দ্য ডার্ক হিয়ার ইজ এ সিম্বল অফ ডেথ অ্যান্ড ইমপ্লাইজ দ্যাট দ্য স্পিকার এক্সপেক্টস ডেথ টু বি পারহ্যাপস সামথিং লাইক এ ভয়েড। স্বাভাবিক বিষয়
দ্য এখানে ডার্ক বলতে অন্ধকার বলতে জীবনের শেষ সময়টাকে বোঝানো হচ্ছে, মৃত্যুকে বোঝানো হচ্ছে, এবং সেটা দ্যাট দ্য স্পিকার এক্সপেক্টস ডেথ টু বি, এখানে বক্তা যিনি অর্থাৎ কবি এখানে বা বলতে চাচ্ছেন মৃত্যুটা শূন্যই হবে, একদম জিরো। মৃত্যু হচ্ছে অন্ধকার, জীবনে অন্ধকার নেমে আসা, মানে শেষ অন্ধকার নেমে আসা মানে হচ্ছে মৃত্যু। এটাকে এখানে ডার্ক কথাটাকে, সানসেট কথাটা আসলে বোঝানো হয়েছে মৃত্যুটাকে। আচ্ছা, 2.3.3-তে আসি আমরা এখন। রিড দ্য পোয়েম, বিফোর দ্যাট রিড দ্য নোট অন দ্য পোয়েট। জন কিটস 1795 to 1821 was celebrated English romantic poet known for his poetry and tragic life. তো জন কিটস যিনি 1795 থেকে 1821 এই সময়টাতে তিনি একজন ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবি হিসেবে তিনি পরিচিত ছিলেন। তিনি তার কবিতায় জন্য একজন রোমান্টিক কবি হিসাবে খ্যাত। আচ্ছা, এবং তার লাইফে ট্রেজিক কিছু ইভেন্টও আছে, মানে দুঃখের ঘটনাও আছে, সেটাই বলা হয়েছে এখানে। হিজ পোয়েমস আর রিনোন ফর দিস সেন্সুয়াল ইমেজারি অ্যান্ড এক্সপ্লোরেশন অফ বিউটি অ্যান্ড মর্টালিটি। ওনার কবিতাগুলো বিখ্যাত হচ্ছে কিছু চমৎকার ইমেজারির কারণে। ইমেজারি মানে কি? দৃশ্যকল্প, চিত্রকল্প। আমি কবিতা পড়ে এই দৃশ্যটা পুরো মানে কল্পনা চোখের সামনে চলে আসবে, এরকমটাই হচ্ছে ইমেজারি অ্যান্ড এক্সপ্লোরেশন অফ বিউটি অ্যান্ড মর্টালিটি। তিনি সৌন্দর্য কীভাবে উদ্ঘাটন করেছেন, মর্টালিটি মানুষের যে মানবত্ব, বেঁচে থাকা, এই বিষয়গুলো। ডিউ টু টিউবারকিউলোসিস দিস সেলিব্রেটেড পোয়েট ডাইড অ্যাট দ্য এজ অফ 25। মাত্র 25 বছর বয়সে যক্ষা রোগে তিনি মারা যান। খুব দুঃখের বিষয় হচ্ছে কি, ওই 25 বছর বয়সে তিনি এত সাহিত্য রচনা করেছেন যেটা আজ পর্যন্ত রোমান্টিক সাহিত্যিকদের কাতারে ওনার নাম শুরুতে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলায় এরকম একজন সুকান্ত ভট্টাচার্যের আমরা নাম শুনেছি, তিনিও খুব অল্প বয়সে মারা যান এবং বিখ্যাত কিছু সাহিত্য রচনা করে। His untimely death robbed literature of a gifted poet whose work continues to captivate readers worldwide. মৃত্যু রব করেছে, অর্থাৎ কি ছিনিয়ে নিয়েছে তার গিফটেড পোয়েট, এই মানে সাহিত্য থেকে এই মেধাবী কবিকে, যার কাজ কি করে কন্টিনিউস টু ক্যাপটিভেট রিডার্স ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে যে লেখাগুলো, তার লেখাগুলো যেগুলো মানুষকে ক্যাপটিভেট করতো, একদম জালে বন্দি করে ফেলতো, একদম মোহাচ্ছন্ন করে ফেলতো। আচ্ছা, অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, এখানে একটা কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে গ্রাসহপার। আমরা গ্রাসহপার নাম হচ্ছে আগে শুনেছি ক্রিকেট, ক্রিকেট যদিও খেলার নাম, আসলে এখানে ঝিঝি পোকাকে বোঝানো হচ্ছে। ঘাস ফড়িংয়ের নাম শুনেছি গ্রাসহপার, সাথে হচ্ছে ক্রিকেট, এখানে খেলার অর্থে বসেনি, এখানে ঝিঝি পোকা অর্থে বসেছে। আচ্ছা, অর্থাৎ কবিতাটা ঘাস ফড়িং এবং ঝিঝি পোকার উপরে। দ্য পোয়েট অফ ডেথ, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতার কোনো মৃত্যু নেই। যখন সূর্যের হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন সূর্যের প্রখর তাপে সমস্ত পাখিরা নিস্তেজ হয়ে পড়ে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ এ ভয়েস উইল রান, এবং আশ্রয় নেয় গাছে শীতল ছায়া একটি আওয়াজ ভেসে ওঠে। ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মেড, সদ্য কাটা সবুজ ছোট্ট চোখের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দ্যাট ইন দ্য গ্রাসহপার্স হি টেক্স দ্য লিড, এটা হলো ঘাস ফড়িংয়ের স্বর, সেই এগিয়ে আসে। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান, গ্রীষ্মকালকে সুন্দর আর বিলাসবহুল করে তুলতে সে কখনো থেমে যায় না। উইথ হিজ ডিলাইটস ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, আর তার আমোদ প্রমোদ চলতে থাকে ফুর্তি করতে করতে ক্লান্ত হয়ে পড়লে। হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, সে বিশ্রাম নেয় শান্ত কোনো আগাছার নিচে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কবিতার কোনো অন্ত নেই। অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট, কোনো এক একাকী শীতের সন্ধ্যায় যখন তুষারপাত। হ্যাজ এ রট এ সাইলেন্স ফ্রম দ্য স্টোভ দেয়ার স্ট্রিলস, নিঃস্ব হয়ে আসে নিস্তব্ধতা, সুল্লি থেকে ভেসে ওঠে উগ্র আওয়াজ। দ্য ক্রিকেট সং ইন ওয়ার্থ ইনক্রিজিং এভার, তাই হলো ঝিঝি পোকার গান, তাই বেড়ে ওঠা উষ্ণতা। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, কোনো তন্দ্রাচ্ছন্ন অবচেতন মানুষের কাছে মনে হয়। দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, ওটা ঘাস ফড়িংয়ের গান ভেসে আসছে কোনো তৃণাবৃত পাহাড় থেকে। এই হচ্ছে কবিতাটা। আমরা এখানে অনেকগুলো ইমেজারি দেখতে পাচ্ছি,
অনুবাদ পড়লে হয়তো বুঝতে পারবো। কবিতা যেহেতু আমরা পড়লাম, এখন অনুবাদে অনেক কিছুই বুঝতে যাবে। এখন আসে আমাদের অ্যাক্টিভিটিটা কি আছে এই কবিতার পরে। 2.3.4 নাও ইন গ্রুপস রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড ম্যাচ দ্য সাউন্ড ইমেজ অডিটরি ইমেজারি ইন কলাম এ উইথ দেয়ার ডেসক্রিপশন ইন কলাম বি। কিছু দেখো আমাদেরকে বলছে যে কিছু ইমেজ দেয়া আছে যে কলাম এতে, এগুলাকে আমাদেরকে কলাম বিতে যে তার বর্ণনাটা দেয়া আছে সেটার সাথে মিলাতে। এ বয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মেড। এটার উত্তরটা কোনটা হবে? এই বয়েস উইল রান একটা স্বর বা একটা কণ্ঠ দৌড়ে যাবে ফ্রম হেজ টু জোপ থেকে জোফে। তো এটা বর্ণনা কোথায় দেওয়া আছে দেখো, 3 নম্বরে দেওয়া আছে। এই যে 3 নম্বরের আনসারটা, দ্য লাইন সাজেস্ট দ্য সাউন্ড অফ বয়েস ট্রাভেলিং ফ্রম ওয়ান হেজ টু অ্যানাদার, দ্য লাইন্স হ্যাভ ক্রিয়েটেড অ্যান অডিটরি ইমেজ অফ মুভমেন্ট অ্যান্ড কমিউনিকেশন। যেতে এক ঝোপ থেকে আরেক ঝোপে ঝিঝি পোকারা যাবে, তো তাহলে এটা বোঝানো হচ্ছে কি, এখানে মুভমেন্টকে বোঝানো হয়েছে, যোগাযোগকে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে বিতে আসো, দ্যাট থ্রিলস দ্য ক্রিকেট সং দ্য ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। এটা আনসারটা হচ্ছে 5 নম্বরে আসি আমরা। দ্য ওয়ার্ড থ্রিলস অ্যান্ড দ্য মেনশন অফ ক্রিকেট সং ইভোক দ্য অডিটরি এক্সপেরিয়েন্স অফ দ্য সাউন্ড দ্যাট ক্রিকেট মেক্স হুইচ অ্যাডস টু দ্য ইমেজারি ওয়ার্মথ অফ ইনক্রিজিং সাউন্ড। আচ্ছা, আমরা এটা পেলাম সহজে। এখন আসি আমরা সি নাম্বারে, হাইড ইন কুলিং ট্রিজ। 1 নম্বর আনসারটা হবে, ক্রিয়েটস এ ভিজুয়াল ইমেজ অফ বার্ডস সিকিং রিফিউজ ফ্রম দ্য হট সান ইন শেড অফ ট্রিজ। একটা ভিজুয়াল ইমেজ তৈরি করছে এখানে, যে পাখিরা কীভাবে তোমার খুব গরম থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের ছায়া এসে পড়ছে। ফেন্ট উইথ দ্য হট সান অর্থ কী? ফেন্ট অর্থ কি? একদম মুছছে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, গরম, প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে যাওয়া। 2 নম্বরটা কি আছে? ক্রিয়েটস এ সেন্স অফ হিট অ্যান্ড ওয়ার্মথ ফ্রম দ্য সান ইন্টেন্সিটি। সূর্যের আলোর তীব্রতার যে এখানে যে উষ্ণতা এবং গরমের যে সেন্সটা আছে সেটা তুলে ধরা হয়েছে এখানে। শেষটা হচ্ছে লোনলি উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট। এটা আনসারটা হচ্ছে 4 নম্বর। সেটা কি আছে? সাজেস্ট দ্য কোল্ড অ্যান্ড ফ্রস্টি অ্যাটমসফিয়ার অফ উইন্টার। ঠান্ডা এবং বরফাচ্ছন্ন একটা সন্ধ্যাকে বোঝানো হচ্ছে। ওকে, 2.4.1 আসি। নাও সিলেক্ট এ পোয়েম ইন বাংলা অর ইংলিশ from your textbook or any other book that displays the beauty of nature. Then in groups identify the images that can be visualized, heard, sensed in the poem, then describe how the images contribute to making a connection between you and nature. Finally share your responses with the class. তোমার পাঠ্য বই বাংলা অথবা ইংরেজি অথবা অন্য কোনো বই থেকে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে এমন একটা কবিতা বেছে নাও এবং দলে কবিতায় থাকা সেই সকল ইমেজগুলো চিহ্নিত করো যেগুলো তুমি দেখতে, শুনতে, অনুভব করতে পারছো। তারপর ইমেজগুলো কীভাবে তোমাকে প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করতে ভূমিকা রাখছে তা বর্ণনা করো। তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এই যে আইডেন্টিফাই দ্য ইমেজেস, কোন ইমেজগুলো? যেটা ভিজুয়ালাইজ করা যাবে, যেটা শোনা যাবে, যেটা সেন্স করা যাবে, অর্থাৎ অনুভব করা যাবে, শোনা যাবে এবং দেখা যাবে। অর্থাৎ কবিতার লাইন পড়েই আমার পুরো দৃশ্যটা মনে আসবে, অথবা শব্দটা মনে আমি শুনতে পাচ্ছি, অথবা আমি মনে একটু সেন্স করতে ধরে মনে আমি দেখতে পাচ্ছি, অথবা গান পাচ্ছি, এই টাইপের বর্ণনাটাই এত জীবন্ত হবে। আচ্ছা, আমাদের এখানে কবিতা দেওয়া আছে একটা, আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সেই ছোট কবিতা। ছোট ক্লাসে আমরা পড়েছি সেটা। এখন আমরা এটার ইমেজগুলো বের করবো। আগে আমরা প্রথমে পড়ে যাচ্ছি হচ্ছে কবিতাটা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 দার উঁচু তার ঢালু তার পারি, চিকচিক করে বালি কোথা নেই কাদা, এক দারে কাশবন ফুলে ফুলে সাদা, কিসিমিসি করে সে তার শালিকের জাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে, তীরে তীরে ছেলেমেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে, সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আসলে ডাকিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলির মাঝে, বধুরা কাপড় কেসে যায় গৃহকাজে, আষাঢ়ে বাদল নামে নদী বর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলো ঘুরে ঘুরে ছোটে, 2 বনে বনে সারা বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে উঠে পারা। খুব সুন্দর। এখানে
দেখো তো আমাদের আনসার করতে বলেছে, হচ্ছে ভিজুয়ালাইজ করা যায়, হার্ড অর্থাৎ দেখা যায়, শোনা যায়, অনুভব করা যায়, এই ধরনের ইমেজারি বের করতে বলছে। ওকে, আমরা বের করলাম আনসারগুলো। দেখো তো ভিজুয়ালাইজটা হচ্ছে কোনগুলো, এই যে চলে বাঁকে বাঁকে, হাঁটু জল, পার হয় যায় গরু, পার হয় গাড়ি, চিকচিক করে বালি, কাশবন, ফুলে ফুলে সাদা, তিরে তিরে ছেলেমেয়ে নাহিবার কালে, অর্থাৎ নাহিবার মানে গোসল করার সময়। এই যে গামছায় জল ভরে গায়ে তারা ঢালে, গ্রামে গেলে দেখা যায় যে গামছা বাচ্চারা পুকুরে গোসল করে, হচ্ছে নদীতে গোসল করে, গামছার মধ্যে পানি নিয়ে গায়ের মধ্যে তারা ঢালে। আসলে ডাকিয়ে তারা ছোট মাছ ধরে, তাহলে ওই যে আসলের মধ্যে মানে কখনো আসল দিয়ে, কখনো ওটা দিয়ে মাছ ধরার চেষ্টা করে, ছোট মাছ ওঠে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলো মাঝে, বধুরা কাপড় কেসে যায় গৃহ কাজে, নদী বর্বর, গোলা জলে, পাকগুলো ঘুরে ছোট ছোট, এগুলো হচ্ছে ভিজুয়ালাইজড ইমেজ। এই পড়াগুলো যখনই আমরা এই শব্দগুলো বললে একটা দৃশ্য বেশি ওঠে আমাদের চোখের সামনে, গ্রামীণ লোকজ একটা নদীর পাড়ে জীবনধারা ফুটে ওঠে, এটা ভিজুয়ালাইজ করতে পারছি আমরা, অর্থাৎ দেখতে পাচ্ছি। হার্ড ইমেজ শুনতে পাচ্ছি কোনগুলো, আমরা একদম কিসি কিসি করে, সে তার শালিকের ঝাঁক, শালিকরা যে কিস কিস করে সন্ধ্যার পরে, সরি, দিনের বেলা যখন গাছের মধ্যে পাখি যখন কিচিমিচি করে ডাকে, তখন সেটাকে বোঝানো হচ্ছে। আর শিয়ালের হাঁকটা হচ্ছে সন্ধ্যার পরে অনেক এলাকাতে, পাহাড়ি এলাকাতে, গ্রামের অনেক এলাকাতে শিয়াল ডাকে। এটাকে মানে হার্ড ইমেজ আমরা মনে হচ্ছে শুনতে পাচ্ছি এখানে। কোলাহল, কল কল কোলাহল ওঠে, ওই যখন হইচই করে বাচ্চাদের, তখন এটাকে অনেক হইচই ওঠে, এটাকে আমরা শুনতে পাচ্ছি মনে হচ্ছে। বর্ষার উৎসবে জেগে উঠে পারা, বর্ষার উৎসব মানে কি, যখন বর্ষাকালে গ্রাম বাংলায় অনেক রকম উৎসব হয়ে থাকে, সেগুলোকে এখানে বোঝানো হয়েছে। তারপর সেন্স ইমেজ, ধুইধার উঁচুতার ঢালুতার পারি, আমরা যখন উঠি বা নামি কোথাও, তাহলে বুঝতে পারি আমাদের সেন্সটা কাজ করে। ঢালুতার পারি, কোনো কিছু কেমন ঢালু, কেমন খাড়া, উঁচু, তো এটা হাত দিয়ে ধরলে একটা জিনিস এরকম বুঝতে যেতে পারে, সেন্স করা যায়, অর্থাৎ অনুভব করা যায় কোথাও কোন জায়গাটা উঁচু নিচু, তারপর ঢালু, খাড়া, এটা হচ্ছে পারসেপশনের বিষয়, মানে সেন্স পারসেপশনের বিষয়। আচ্ছা, আমাদের ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের একদম আজকে ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে আমি বলবো যে যদি সাবস্ক্রাইব না করে থাকো আগে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক শেয়ার করো অন্যদের সাথে, সবার উপকার হতে পারে। কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো, এবং এই চ্যানেলটা দেখার জন্য ভিডিওটি অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।